আসসালামু আলাইকুম। আমি শামীম। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। আজকে আমরা সমাবেশের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা বিভিন্ন সমাবেশের বেসিক নিয়ে আলোচনা করেছি। তো পার্ট 2-তে আমরা এসি আহমেদ স্যারের প্রশ্নমালা 5.2 থেকে বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখন এখানে 5-এর 1 নম্বর একটা প্রবলেম আছে। 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তির মধ্যে থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। মানে এখানে মোট 10 জন ব্যক্তি আছে, যার মধ্যে 4 জন ভদ্রমহিলা আছে এবং বাকি 6 জন ভদ্রলোক। তো আমাদের 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, কিন্তু এখানে শর্ত দেওয়া আছে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা প্রতিটা কমিটিতেই থাকবে। তো এটার জন্য প্রথমে আমরা একটা টেবিল করে নেব, ছক করে নেব যে ভদ্রমহিলা 4 জন, ভদ্রলোক 6 জন। তো নাম্বার এ আমরা 4 জন ভদ্রমহিলাই নিতে পারি, একজন ভদ্রলোক নিতে পারি, 3 জন ভদ্রমহিলা নিয়ে 2 জন ভদ্রলোক নিতে পারি, যেহেতু আমাদের 5 জনের করে কমিটি গঠন করতে হবে। 2 জন ভদ্রমহিলা নিয়ে আমরা 3 জন ভদ্রলোক নিতে পারি এবং একজন ভদ্রমহিলা নিয়ে 4 জন ভদ্রলোক নিতে পারি। কিন্তু আমরা 0 জন ভদ্রমহিলা নিয়ে 5 জন ভদ্রলোক নিতে পারবো না, কারণ আমাদের একটা শর্ত দেয়াই আছে যে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা প্রতিটা কমিটিতেই থাকবে। এখন আমরা দেখি যে আসলে এই যে এখানে আমরা 4 জন ভদ্রমহিলা নিলাম আর একজন ভদ্রলোক নিলাম, এটা কিভাবে কতভাবে আমরা বাছাই করতে পারি। আমরা 4 জনের মধ্যে 4 জন ভদ্রমহিলা 4C3 4C4 ভাবে বাছাই করতে পারি এবং 6 জন ভদ্রলোকের মধ্যে একজন 6C1 ভাবে বাছাই করতে পারি। সেটা আমরা একটু দেখি যে নাম্বার এ থেকে আমরা কি পাই। এ থেকে পাই 4C4 ইন্টু 6C1। এখানে ইন্টু এই কারণে দিলাম, আমরা 4 জন ভদ্রমহিলা নিলে তো হবে না, সাথে একজন ভদ্রলোকও তো নিতে হবে, মানে একই সাথে কাজটা ঘটবে। এখানে 4 জন নিলে সাথে আমাদের একজন ভদ্রলোকও নিতে হবে, যেহেতু একই সাথে ঘটতেছে এজন্য আমরা গুণন দেব। তো 4 জন ভদ্রমহিলার মধ্যে 4 জন ভদ্রমহিলা কতভাবে নিতে পারি, 4C4 ইন্টু, যেহেতু আমাদের আরও একজন নিতে হবে এই জন্য আমরা ইন্টু দিলাম, কারণ একই সাথে ঘটবে। বাকি 6 জন থেকে আমরা একজন ভদ্রলোক 6C1 ভাবে নিতে পারি। তো 4C4-রে 1 লেখা যায়, 6C1-রে 6, অর্থাৎ 6 ভাবে। তো অনুরূপভাবে আমরা নাম্বার বি থেকে যদি আমরা আসি, সেটা কি, 4 জন ভদ্রমহিলার মধ্যে 3 জন কতভাবে নিতে পারি, 4C3, এবং 6 জন ভদ্রলোকের মধ্যে 2 জন আমরা 6C2 ভাবে নিতে পারি। তো এটা 60 ভাবে আসে। অনুরূপভাবে আমরা সি থেকেও আমরা এইভাবে লিখতে পারি এবং ডিকেও আমরা এইভাবে লিখতে পারি। তো মোট কতভাবে কমিটিটা গঠন করা যায় সেটা মোট যখন আমরা বের করব, তখন এই নাম্বার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি করি, তো এই টোটালটাই হবে মোট কতভাবে কমিটিটা গঠন করা যাবে। যেমন মোট কমিটি গঠন করা যায় নাম্বার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, তাহলে সবগুলো যোগ করলাম 6, তারপরে 60, 120 এবং 60 সব যোগ করলে 246 ভাবে আমরা এই কমিটিটা গঠন করতে পারি। তো এইসব অঙ্কে আমরা প্রথমে দেখব, যেহেতু কমিটি গঠন করতে বলছে তার মানে বুঝে নিতে হবে এটা আমাদের সমাবেশের অঙ্ক। তো সমাবেশের এরকম যদি থাকে, শর্ত টর্ত দেয়া থাকে, তো আমরা আগে ছক করে এই শর্তগুলা পূরণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা ছক করে এইভাবে নেব, পরে আমরা ছকগুলো থেকে পরে বাছাইগুলো করে পরে আমরা টোটালটা যোগ করলে যত হয় সেটাই হবে মোট অ্যান্সার। তো আমরা আর একটা অঙ্ক দেখলে ক্লিয়ার হব। এখানে আছে 5-এর 4 নম্বর অঙ্কটা দেয়া আছে, 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যায়। মানে এখানেও কমিটি গঠন করতে বলছে, তার মানে সমাবেশের অঙ্ক। তাহলে প্রথমে যেহেতু এখানে শর্ত দেয়া আছে, তাহলে আমরা একটা ছক করে নিই। ছকটা এর যে গণিত 6 জন, পদার্থবিজ্ঞানের 4 জন, কিন্তু আমাদের এখানে মোট কয়জনের কমিটি গঠন করতে হবে, মোট 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, কিন্তু একটা শর্ত দেয়া আছে যে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে, অর্থাৎ গণিতের ছাত্র যেন সংখ্যাগরিষ্ঠতা থাকে। তাহলে আমরা 6 জন গণিতের স্টুডেন্টের মধ্যে 6 জনই নিলাম, পদার্থবিজ্ঞানের একজনও নিলাম না, তাও তো আমাদের গণিতের এটা সংখ্যাগরিষ্ঠতা থাকলো। অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞান থেকে একজন নাও নিতে পারি, কারণ আমাদের শর্তটা গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতার উপরে। তাহলে আমরা 5 জন গণিতের নিয়ে একজন পদার্থবিজ্ঞানে নিতে পারি
এবং 4 জন গণিতের নিয়ে আমরা 2 জন পদার্থবিজ্ঞান থেকে নিতে পারি। কিন্তু আমরা 3 জন গণিতের নিয়ে পদার্থবিজ্ঞান থেকে 3 জন নিতে পারবো না, কারণ এখানে তাহলে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এখন নাম্বার এ থেকে আমরা কি লিখতে পারি যে 6 জন গণিতের স্টুডেন্ট থেকে 6 জন কতভাবে নেওয়া যায়, 66 ভাবে নেওয়া যায়, ইন্টু 4 জনের মধ্যে আমরা একজনও নিলাম না, তাহলে 4C0। তো এটা আগের মতো। নাম্বার বি থেকে 6 জনের মধ্যে আমরা 5 জন কতভাবে বাছাই করতে পারি গণিতের, 65 ভাবে, ইন্টু আমাদের তো একজন পদার্থবিজ্ঞানেরও বাছাই করতে হবে, সেটা কত, 4C1। তার মানে যেহেতু একই সাথে ঘটতেছে যে এখানে 5 জন নিলে আমাদের তো সাথে আবার এখান থেকেও একজন নিতে হবে, এই জন্য আমরা ইন্টু দিলাম, তাহলে 65 ইন্টু 4C1। অনুরূপভাবে নাম্বার সি থেকেও আমরা এটা লিখতে পারি। তো এখন যদি আমরা টোটাল নাম্বার এ প্লাস নাম্বার বি প্লাস নাম্বার সি যোগ করি, তাহলেই তো মোট কত কমিটি গঠন করা যায় সেটা বের হবে, এর আগের অঙ্কের মতোই। তাহলে ক্রিকেট টিমটি গঠন করা যাবে, এই তিনটা আমরা যোগ করলাম 115 উপায়ে, উত্তর 115। এখন আর একটা অঙ্ক দেখি আমরা, যে গণিতের প্রশ্নপত্রে দুটি গ্রুপের প্রতিটিতে 5টি করে প্রশ্ন আছে, একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে না। পরীক্ষার্থী কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে পারবে? তার মানে এখানে দুইটা সেকশন আছে, যে আমার কোশ্চেনের মধ্যে দুইটা সেকশন আসছে, প্রতিটা সেকশনে 5টা করে প্রশ্ন আছে, কিন্তু একজন পরীক্ষার্থীকে 6টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টার বেশি সে উত্তর দিতে পারবে না। তো আমরা ছক যদি করি, যে সেকশন ক গ্রুপ ধরে নিলাম যে 5টা, ক গ্রুপে 5টা কোশ্চেন আছে, খ গ্রুপে 5টা কোশ্চেন আছে। তো নাম্বার এ আমরা ক গ্রুপ থেকে যদি 4টা দেই, খ গ্রুপ থেকে 2টা দিলাম, কারণ আমাদের মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক গ্রুপ থেকে 3টা দিয়ে আমরা খ গ্রুপ থেকেও 3টা দিতে পারবো। ক গ্রুপ থেকে 2টা দিয়ে আমরা খ গ্রুপ থেকেও 4টা দিতে পারবো। কিন্তু এখানে যদি আমরা একটা নেই, ক গ্রুপ থেকে একটা নিয়ে এখানে 5টা নেই, তাহলে তো সেটা নেওয়া যাবে না, কারণ আমাদের বলছে যে কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার মানে এই তিনটেই হবে। তো এখন ওই আগের অঙ্কের মতোই কতভাবে আমরা বাছাই করতে পারি, যে এখানে 5টা প্রশ্নের মধ্যে 4টা কতভাবে বাছাই করতে পারি, 5C4। একই সাথে তো এখানে আমাদের 5টার মধ্যে 2টা কতভাবে বাছাই করতে পারবো, 5C2। অর্থাৎ এটা আমরা এইভাবে নাম্বার এ থেকে লিখতে পারি যে 5C4 ইন্টু 5C2। ইন্টু এই কারণে দিলাম যে আমরা এখানে 4টা বাছাই করলেই যে হলো তা না, সাথে আমাদের খ গ্রুপ থেকেও তো 2টা বাছাই করতে হবে, কারণ আমাদের মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য আমরা এখানে 4টা, একই সাথে এখানে 2টা, এই জন্য আমরা গুণন দিলাম। তো অনুরূপভাবে নাম্বার বিতেও এইভাবে লেখা যায়, এবং নাম্বার সি, এবং টোটালটা আমরা যদি পরীক্ষার্থী প্রশ্ন বাছাই কতভাবে করতে পারে সেটা, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার হবে 200। তো আমরা দেখি যে 10টি বস্তু থেকে একবারে 5টি নিয়ে প্রাপ্ত বিন্যাসের কতগুলো বিন্যাসে 2টি বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। 10-এর বি নাম্বার কোশ্চেন এটা। তো এখানে কিন্তু বিন্যাসের কথা বলছে, তার মানে এই অঙ্কটা একটু প্রথমে আমাদের বাছাই করে পরে সাজাইতে হবে, যেহেতু বিন্যাসের কথা বলছে। তো সমাধানটা দেখি। 10টি বস্তু আমরা ধরে নিলাম যে এখানে এ থেকে জেড পর্যন্ত 10টি বস্তু আছে, যার মধ্যে এ বি কে আমরা বিশেষ বস্তু হিসেবে নিয়েছি, যেহেতু নিয়েছি যে এ বি বিশেষ বস্তু, এবং আমাদের 5টি নিয়ে বিন্যাস করতে হবে, কিন্তু এই বিশেষ বস্তু যে এ বি আছে এটা যেন প্রতিটা বিন্যাসেই থাকে। অর্থাৎ জিনিসটা এমন হবে যে এ বি সি ডি, কারণ আমাদের যেহেতু 5টা নিতে বলছে, তাহলে আমরা এ বিকে বিশেষ বস্তু হিসেবে যদি নেই, সর্বদাই থাকবে 5টা নিয়ে বিন্যাস করলে। তার মানে এ বি সি ডি হতে পারে, এ বি সি ডি এফ হইতে পারে, এ বি সি ডি জি হইতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে, যেখানে প্রতিটাতেই এ বি অন্তর্ভুক্ত আছে। এই 5টা বস্তু নিয়ে যদি আমরা বিন্যাস করি, প্রতিটাতেই কিন্তু এ বি আছে। তো এরকম কতগুলো আছে সেটা আমরা হিসাব করি। সেটা হচ্ছে যে 2টি বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা যেহেতু এই 10টার থেকে 5টা নিচ্ছি, কিন্তু আবার প্রতিটাতেই এ বি থাকবে এটাও চিন্তা করতেছি, তাহলে বাছাই আমরা এ বিকে অলরেডি করে ফেলছি, তাহলে 2টা বাছাই আমাদের করা শেষ। তো তারপরে আমরা কয়টা বাছাই করব, তারপরে 3টা বাছাই করব হচ্ছে এই 8টা থেকে, সি ডি ই এফ জি এইচ আই জে, এই যে 8টা আছে, 8টার থেকে আমরা 3টা বাছাই করলাম 8C3, কারণ 2টা অলরেডি আমরা বাছাই করছি, এ বিকে অলরেডি আমরা বাছাই করছি, তাহলে আমরা 2টা অলরেডি বাছাই হয়েছে আমাদের। তো বাকি 8টা থেকে আমরা 3টা বাছাই করব, তাহলে 8C3।
কিন্তু দুইটা নিলাম এ বি, বাকি এখান থেকে এইট থেকে এখানে তিনটা আসলো, তার মানে মোট কয়টা আসলো? মোট পাঁচটা এসে তো আবার নিজেদের মধ্যে সাজবে, কারণ এখানে বিন্যাসের কথা বলা আছে। তাহলে এ বি সি ডি ই এরা যদি নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে? এরা 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে। তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 6520 এতগুলা বিন্যাস হবে যেখানে এ বি সর্বদাই থাকবে। তার মানে এসব অঙ্ক আমরা একটু রিভিউ করি যে এসব অঙ্ক করতে গেলে প্রথমে আমরা আগে বাছাই করব, যেহেতু বিন্যাসের কথা বলছে সেহেতু আমরা প্রথমে বাছাই করব, পরে যদি নিজেদের মধ্যে সাজানোটা আমরা গুণন দেব, তো যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার আসবে। তো 10টি বস্তু থেকে একবারে 5টি নিয়ে প্রাপ্ত বিন্যাসের মধ্যে কতগুলো বিন্যাসে দুটি বিশেষ বস্তু সর্বদাই বাদ থাকবে? তার মানে এখানে সর্বদাই অন্তর্ভুক্ত ছিল আর এই প্রশ্নে সর্বদাই বাদ থাকবে। তো সমাধানটা দেখি আমরা, যে আমরা ধরে নিলাম যে ওই আগের অঙ্কটার মতোই, যে এখানে এ বিকে আমরা সর্বদাই বাদ দেব, মানে যে আমাদের বিন্যাসগুলো হবে এ বি সবসময় বাদ থাকবে। তাহলে এ বিকে আমরা হিসেবেই বাদ দিলাম। তো বাকি আটটা যে আছে মানে বিন্যাসগুলো এরকম হতে পারে যে সি ডি ই এফ জি হতে পারে, সি ডি ই এফ এইচ হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো 10টি আমরা যদি দুটি বিশেষ বস্তু সর্বদাই বাদ থাকে, তার মানে আমরা এই দুইটাকে নিবই না কোনো বিন্যাসেই, তাহলে এই দুইটা হিসেবেই বাদ। বাকি আটটা থেকেই তাহলে আমরা পাঁচটা নেই, সি থেকে যে পর্যন্ত বাকি আটটা আছে, তাহলে 8C5 আমরা এখানে পাঁচটা নিলাম, কিন্তু এরা তো আবার নিজেদের মধ্যেও সাজবে, সি ডি ই এফ জি যেহেতু বিন্যাসের কথা বলছে, তাহলে কতভাবে সাজতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা অ্যান্সার করলে হয় 6720। তো এই অঙ্কটাও দেখলাম আমরা। এখন ডিগ্রি শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যায়? তো এখানে কিন্তু বাছাইয়ের কথা বলছে, মানে শব্দ গঠন বা সাজানোর কথা বলে নাই। তার মানে শুধু সমাবেশ করতে হবে আমাদের এখানে। তো এইসব অঙ্কে করার জন্য প্রথমে আমাদের একটু মানে সিস্টেম ফলো করতে হবে, সেটা হলো মোট বর্ণ এখানে কয়টা দেয়া আছে? মোট বর্ণ 6টা, ভিন্ন ভিন্ন বর্ণ, অর্থাৎ এই ডিগ্রি শব্দটাতে কি কি বর্ণ ইউজ হয়েছে সেটা আমরা দেখি, যে ডি ই জি আর এই 4টা বর্ণ এখানে ইউজ হয়েছে। তো পুনরাবৃত্তি কিন্তু এখানে 3টাই রিপিট আছে, সেগুলো আমরা লিখলাম। তো এখানে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো প্রথম স্টেপ হবে যে আমরা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে বাছাইটা করব। প্রথম কাজটা হবে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে বাছাইটা করা। তো এখানে ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা আছে? 4টা বর্ণ আছে। তো আমাদের প্রত্যেকবার 4টা নিয়ে বাছাই করতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টি বর্ণ প্রত্যেকবার নিয়ে বাছাই করা যায়। 4টার মধ্যে থেকে আমরা 4টাই নিচ্ছি, তার মানে 4C4 = 1। তার মানে এখানে যে বাছাইটা হলো সেটা এরকম হবে যে ডি ই জি আর এই 4টাই তো আসবে। 2 নম্বর কাজ হবে, আমরা এখন রিপিট নিয়ে কাজ করব। যেহেতু 3টাই রিপিট আছে, তার মানে আমরা প্রথমে 2টাই নেব, তারপরে 3টাই নেব। যদি 4টাই রিপিট থাকতো তাহলে প্রথমে 2টাই, তারপরে 3টাই, তারপরে 4টাই, এইভাবে যাইতাম। তো আমরা 2টাই নিলাম, বাকি 2টি ভিন্ন অক্ষর নিয়ে বাছাই করা যায় কতভাবে সেটা একটু দেখি। তো বাছাইয়ের ক্ষেত্রে অলরেডি তো আমরা 2টাই নিয়ে ফেলছি, এখন আর 2টা নিতে হবে। আর 2টা কোথা থেকে নেব? এই ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 2টা নেই। তো ভিন্ন ভিন্ন বর্ণ এখানে আছে ডি জি আর, ই তো অলরেডি নিয়ে ফেলছি, তাহলে 3টা থাকে ডি জি আর। 3টা থেকে 2টা আমরা কতভাবে বাছাই করতে পারি? 3C2। তার মানে 3C2কে 3C1 মানে 3। সেই এখানে বাছাইটা কেমন আসতে পারে? সেটা আসতে পারে যে 2টা ই ডিজি আসতে পারে, 2টা ই ডি আর আসতে পারে, এবং 2টা ই জি আর আসতে পারে। তো এখন আমরা 3টাই যদি নেই, বাছাই অলরেডি করে ফেলছি, তাহলে 3টাই আমরা বাছাই করে ফেলছি, আর একটা নিতে হবে। একটা তাহলে এই 3টার মধ্যেই নেব, ডি জি আর। তার মানে 3C1 = 3। তো ট্রিপল ই ডি হইলো, ট্রিপল ই জি হইলো, ট্রিপল ই আর হইলো। তাহলে মোট কতভাবে বাছাই করা যায় ডিগ্রি শব্দটি অক্ষরগুলো থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকার বাছাই করা যায় সেটা আমরা দেখলাম, যে ট্রিপল ই মানে এখানে 1, এখানে 3, এখানে 3, তার মানে টোটালটা আমরা যদি যোগ করি তাহলে 7 প্রকারে বাছাই করা যায়। উত্তর 7 প্রকারে। আরেকটা অঙ্ক দেখি আমরা, আমেরিকা শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো আমরা 3টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে শব্দ গঠন করা যায়। এখানে কিন্তু শব্দ গঠনের কথা বলা আছে, এখানে বাছাইয়ের কথা বলা নাই। যেহেতু শব্দ গঠন করা যায়, তার মানে আমরা এখানে প্রথমে বাছাই করব, পরে আবার তারা নিজেদের মধ্যে যে সাজবে সেটাও গুণন আকারে দেব। এখানে সমাধানটা দেখি, যে মোট বর্ণ এখানে আমেরিকাতে 7টি বর্ণ আছে, আর ভিন্ন ভিন্ন বর্ণ এখানে কী কী আছে সেটা দেখি। ভিন্ন ভিন্ন বর্ণ 6টি আছে, আর পুনরাবৃত্তি বর্ণ আছে 2টা এ রিপিট আছে, এখানে একটা এ, এখানে একটা রিপিট আছে 2টা। তো প্রথম কাজ হবে আমরা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে
শব্দ গঠনটা করব। তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে যদি আমরা 3টি বর্ণ প্রত্যেকবার নিয়ে শব্দ গঠন করা যায় কতভাবে, এখানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে 6টা, 6টার মধ্যে 3টা কতভাবে আসতে পারে প্রথমে বাছাই করব। 6C3 ইন্টু 3টা বর্ণ তো আসলো, আসার পরে নিজেদের মধ্যে কতভাবে সাজবে, নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজবে। তাহলে মোট এখানে 120। নাম্বার বি থেকে কি পাই, আমরা 2টা এ নিলাম, তাহলে আর একটা নিতে হবে, 2টাই অলরেডি বাছাই হয়ে গেছে, আর একটা কতটার মধ্যে থেকে নেব, এই 5টার মধ্যে থেকে। এই 5টার মধ্যে একটা কতভাবে নেওয়া যায়, 5C1 ভাবে। কিন্তু এরা কতভাবে সাজবে, তো 2টা এ রিপিট আছে আর একটা এখানে 5টার থেকে একটা এখানে আসলো, তো কতভাবে সাজবে, 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3টা কিন্তু 2টা এ রিপিট থাকাতে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তাহলে এখানে হয় 15। তাহলে মোট কতভাবে আমেরিকা শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো 3টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকার শব্দ গঠন করা যায় সেটা আমরা দেখি। নাম্বার এটা 2টা যদি আমরা যোগ করি, মোট 135 প্রকার শব্দ গঠন করা যায়। তো প্রফেসর শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারের সাজানো যায়, আগের মতো একই অঙ্ক। তো এখানে মোট প্রফেসরের 9টি ভিন্ন ভিন্ন বর্ণ, অর্থাৎ কী কী বর্ণ এখানে ইউজ হয়েছে সেটা আমরা দেখি। যে PROAPS, এখানে 6টি বর্ণ, আর পুনরাবৃত্তি এখানে 2টা আর 2টা ও 2টা এস, এরকম 6টা আছে। তো প্রথম কাজ হবে যে আমরা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে সাজাবো। তো আমাদের প্রত্যেকবার কয়টা নিতে হবে, 4টা। তো ভিন্ন ভিন্ন বর্ণ এখানে আছে 6টা, 6টার মধ্যে থেকে 4টা আগে কতভাবে বাছাই করা যায়, 64 ভাবে বাছাই করা যায়। তো সেটা আমরা দেখি যে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টি বর্ণ প্রত্যেকবার নিয়ে সাজানো যায়। তো আগে আমরা বাছাই করলাম 64, কারণ আমাদের প্রত্যেকবার 4টা নিতে হবে। কিন্তু 64 ইন্টু বাছাই করার পর তো তারা নিজেদের মধ্যে সাজবে, কয়টা বর্ণ এখানে আসলো, 4টা বর্ণ নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে, মোট 360। তো এখন আমরা 2টা আর যদি নেই, বাকি 2টা ভিন্ন নেই, বাকি 2টা কোথা থেকে নেব, এখান থেকেই নেব আমরা এখানে। তাহলে 1 2 3 4 5, কারণ আর আমি নিয়ে ফেলছি, তাহলে বাকি থাকে 5টা, 5টার মধ্যে থেকে আমরা 2টা নেব, কারণ 2টা আর আমাদের বাছাই করা আছে। আর 2টা নেব, আর 2টা কতভাবে নেওয়া যায়, 5C2, কারণ এখানে POAPS এইখান থেকে আমরা 2টা নিচ্ছি, তাহলে 5C2। তো কতভাবে সাজতে পারে, নিজেদের মধ্যে, যেহেতু 2টা আর এখানে রিপিট আছে আর বাকি 2টা ভিন্ন ভিন্ন আছে, তাহলে 4টার 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে, কিন্তু 2টা আর রিপিট থাকাতে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ দিলাম। এখন 2টা আর এর ক্ষেত্রে যদি এরকম হয়, 2টা ও যদি নেই তাও কিন্তু এই রকম আসবে, এবং 2টা এস যদি নেই তাও এরকমও আসবে। তার মানে মোট আমরা যদি 3 গুণন দিয়ে দিই এটার সাথে, তাহলে 2টা আর 2টা ও 2টা এস, 3টার জন্যই আমরা পাবো। তাহলে এখানেও আমরা 360 প্রকারে সাজাইতে পারি। তো এখন 2টা আর 2টা ও তো হইতে পারে, সেটা কতভাবে সাজানো যায়, যেহেতু 2টা আর 2টা ও 4টা বাছাই হয়ে গেল, তাহলে আমাদের আর বাছাইয়ের প্রশ্ন আসে না। তো আমরা শুধু এখন সাজাবো, কতভাবে সাজাইতে পারি। তো 2টা আর 2টা ও মানে মোট 4টা, কতভাবে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা আর রিপিট থাকাতে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার 2টা ও রিপিট থাকাতে 2 ফ্যাক্টোরিয়াল হইল। তো কতভাবে, এখন 2টা আর 2টা এস এর জন্য তো একই রকম হবে, 2টা ও 2টা এস নিলেও তো একই হবে, এজন্য আমরা একবারে 3 গুণন দিলাম, তাহলে এখানে 18 পেলাম। তাহলে আমরা এই নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি যদি টোটালটা যোগ করি, তাহলে প্রফেসর অক্ষরগুলি থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে সাজানো যায়, 3টাই আমরা যোগ করলে মোট 738 প্রকারে সাজানো যায়। এখন কেমব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করলে কতগুলোতে প্রদত্ত শব্দটির সবগুলো স্বরবর্ণ থাকবে। তার মানে কেমব্রিজ থেকে আমাদের 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, কিন্তু একটা শর্ত দেয়া আছে, যেন প্রত্যেকটা শব্দের মধ্যে সবগুলো স্বরবর্ণই থাকে। এই কেমব্রিজে যে যে স্বরবর্ণগুলো আছে সেগুলো যেন সবগুলোই থাকে। তো কেমব্রিজ এখানে আমরা দেখি স্বরবর্ণ কী কী আছে। স্বরবর্ণ আছে এখানে AIE 3টি, এই 3টা আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যেই থাকতে হবে। তো ব্যঞ্জন বর্ণ আছে এখানে এই 6টি। তো কেমব্রিজ শব্দটির বর্ণগুলো প্রতিবার 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করলে প্রদত্ত শব্দটির সবগুলো স্বরবর্ণ থাকবে 62 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ আমরা 3টা স্বরবর্ণ তো অলরেডি বাছাই করছি, আমাদের 5টা নিয়ে শব্দ গঠন করতে হবে, 3টা স্বরবর্ণ অলরেডি হয়ে গেছে।
আর বাকি যে এখানে আমরা দুইটা নেব সেটা এই ব্যঞ্জনবর্ণ 6টা থেকে আমরা দুইটা নেব, এই জন্য বাছাই 62 করলাম, কারণ আমার সর্বর্ণ 3টা তো ফিক্সড বাছাই হয়েই গেছে। তো ব্যঞ্জনবর্ণ 2টা আর স্বরবর্ণ 3টা, মোট এই 5টা আবার নিজেদের মধ্যে সাজতে পারে, সেটা কতভাবে? সেটা 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে। তাহলে অ্যান্সার হবে 1800টি। তো এখানে আরেকটা দেখি যে 12টি বিভিন্ন ব্যঞ্জনবর্ণ আছে, মানে কোনো রিপিট নাই। 5টি বিভিন্ন স্বরবর্ণ আছে, এখানেও কোনো রিপিট নাই। কিন্তু 3টি ব্যঞ্জনবর্ণ এবং 2টি স্বরবর্ণ এর সমন্বয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়? তো প্রথমে আমরা বাছাই করব যে ব্যঞ্জনবর্ণ 12টা, স্বরবর্ণ 5টা থেকে কতভাবে শব্দ গঠন করা যায়। তো 12টার থেকে আমরা আগে 3টা ব্যঞ্জনবর্ণ নিতে হবে যেহেতু, তাহলে 12টা থেকে 3টা আমরা বাছাই করলাম, ইন্টু 5টার থেকে আমরা 2টা স্বরবর্ণ বাছাই করলাম। এই যে এখানে 3টা এখানে 2টা, মোট বর্ণ হলো 5টা। এটা তো আবার নিজেদের মধ্যেও সাজবে, যেহেতু শব্দ গঠনের কথা বলা আছে, তাহলে তো নিজেদের মধ্যে সাজবে। তো কতভাবে সাজতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে। তো এখানে অ্যান্সার হলো এতটি। এখানে 9জন লোকের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। এই যানবাহনের একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? মানে 9জন লোক আছে, ধরে নিলাম যে একটা নদী পার হবে, সেখানে 2টা নৌকা আছে, যে একটা নৌকাতে 7 জনের বেশি ওইখানে ধরবে না, কারণ 7 জনের বেশি হলে ডুবে যাবে নৌকাটা। আর একটা ছোট নৌকা, ওইখানে 4 জনের বেশি ধরে না, ওইখানে 4 জনের বেশি হলে নৌকাটা ডুবে যাবে। তো দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? তো এটার জন্য প্রথমে আমরা একটা ছক করে নিই, যে ধরে নিলাম যানবাহন কতে 7 জন, এটা 7 জনের বেশি নেওয়া যাবে না, এবং যানবাহন কতে 4 জনের বেশি নেওয়া যাবে না। তো প্রথম প্রকারে আমরা কি নিতে পারি? যে যানবাহন কতেই 7 জন নিলাম, আর যানবাহন খতে 2 জন নিলাম, তাহলে তো হইল মোট 9 জন লোক আছে আমাদের। তো এখানে 7 জন নিয়ে এখানে 2 জন নিলাম, আর এখানে 6 জন নিয়ে আমরা এখানে 3 জন নিতে পারি, এখানে 5 জন নিয়ে এখানে 4 জন, এর বাইরে তো আর সম্ভব না। তো যানবাহনের এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে, যে আমরা যে কোনো এক সাইড নিয়ে কাজ করব। যেমন এর আগে আমরা ইনটু গুণন আকারে দিতাম, যে 7C7 ইন্টু 4C2, এগুলো দেওয়া যাবে না। তো আমরা টোটালটা থেকে 7 জন কতভাবে বাছাই করা যায় সেটা আমরা এক সাইড হিসাব করব। তো 9 জনের মধ্যে 7 জন আমরা কতভাবে বাছাই করতে পারি? 9C7, 9C7কে আবার শর্টকাটে 9C2 লেখা যায়, অর্থাৎ আমরা এই সাইড নিয়েও যদি কাজ করি তাও 9C2 হয়। এখন আমরা এক সাইড নিয়ে কেন কাজ করব? সেটা হচ্ছে আমরা যদি যেহেতু 9 জন লোকের একটা টিম আছে, এখানে 2টা টিম না, একটা টিম আছে। তো একটা টিম থেকে আমরা যদি 7 জনকে বাছাই করতে পারি একটা যানবাহনের জন্য, অটোমেটিক বাকি 2 জন তো ওইটাতে গেল, এটা তো আর অন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা হইলো না। আমরা যদি 7 জনকে একটা যানবাহনে দিই, বাকি 2 জন তো অটোমেটিক অন্য যানবাহনটাতেই যাবে, অর্থাৎ ওরা তো আর আলাদা কোনো ব্যবস্থা হইলো না। বাকি 2 জন তো অলরেডি বাছাই হয়ে গেল, আমরা 7 জন বাছাই করলেই তো হয়। এজন্য আমরা যে কোনো এক সাইড নিয়ে কাজ করব যানবাহনের অঙ্কগুলোতে। তাহলে এখানে লেখা যায় 9C7, তাহলে 9C6ও হতে পারে এবং 9C5। আমরা এই টোটালটা যদি যোগ করি, যে দলটি ভ্রমণ করতে পারবে, তাহলে নাম্বার A প্লাস B প্লাস C করলে কত আসে? এখানে টোটাল যোগ করলে 246 প্রকারের উত্তর এত। তো 7টি ভিন্ন ভিন্ন সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে, যে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। প্রমাণ করো যে চতুর্ভুজ গঠন করতে এদের 4টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তার মোট সংখ্যা 32। তো আমরা মোট সরলরেখা যেহেতু এখানে 7টা আছে, তো আমরা 7টা সরলরেখা চতুর্ভুজ গঠন করতে আমাদের 4টা সরলরেখা দরকার। তাহলে আমরা সেটা বাছাই করতে কতভাবে বাছাই করতে পারি? 7C4 ভাবে, অর্থাৎ 7টার মধ্যে 4টা সরলরেখা 7C4 ভাবে বাছাই করা যায়, অর্থাৎ 35। কিন্তু এখানে একটু ভেজাল আছে, যে আমাদের যে সরলরেখাগুলো ধরে নিলাম যে 4টা সরলরেখা এমন আছে, যে একটা দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, অর্থাৎ এমন একটা, এই বাছাইয়ের মধ্যে এমন একটা আসলো যেটার দৈর্ঘ্য যথাক্রমে এত। তো এই 4টা সরলরেখা দিয়ে কিন্তু আমাদের চতুর্ভুজ গঠন করা সম্ভব না, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে যে কোনো দুই বাহুর যোগফল সেটা তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হয়। ঠিক সেম চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু একই। চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো 3 বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে আমাদের বৃহত্তর হইতে হবে, কিন্তু এখানে 1 2 3 যদি যোগ করি আমরা 6 আছে, সেটা তো চতুর্থ বাহুর সমান হয়, সমান হলেও তো হবে না, চতুর্থ বাহু থেকে আমাদের বৃহত্তর হইতে হবে। তার মানে 1 2 3 6 এটা দিয়ে কোনো চতুর্ভুজ হবে না। আবার আমরা যদি করি যে 1 2 3 7, এটা দিয়ে তো আরও হবে না, কারণ এখানে
চতুর্থ বাহু থেকে ছোট হচ্ছে বাকি 3 বাহুর যোগফল। এবং 1 2 4 7 যদি আমরা এটা নেই 1 2 4 7 এটাও দ্বারাও কোনো চতুর্ভুজ হবে না। তো এই তিনটা যদি আমরা এই 35টার থেকে বাদ দেই তাহলে চতুর্ভুজ গঠন করতে এদের 4টি সরলরেখা বাছাই করা যায় 35 - 3, তার মানে 32 অ্যান্সার। তো একটা ফুটবল টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করেছে। তো একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? সমাধানটা দেখি আমরা। যেহেতু আমরা হিসেব করব একক লীগ পদ্ধতিতে খেলা, অর্থাৎ সবাই সবার সাথে খেলবে, 4টা দল আছে, খেলা হইতে গেলে আমাদের কয়টা দল দরকার? 2টা, তাহলে 4C2 হবে। মোট দল 4টা, কিন্তু আমাদের খেলা হইতে গেলে 2টা দল দরকার, 4C2, অর্থাৎ মোট 6টি খেলা হবে। সবাই যদি সবার সাথে খেলে তাহলে মোট 6টি খেলা হবে। সেটা আমরা একটু দেখি যে ধরে নিলাম একটা গ্রুপে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া একই গ্রুপে পড়ছে, তাহলে এরা তো সবাই সবার সাথে খেলবে, তাহলে কয়টা খেলা হবে? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা খেলা হতে পারে, বাংলাদেশের সাথে পাকিস্তানের, এবং বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার। এখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানেরও হতে পারে, ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ারও হতে পারে, এবং পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার। মোট এই 6টা খেলাই হবে। তার মানে একটা গ্রুপে যদি 4টা দল থাকে এবং সবাই যদি সবার সাথে খেলে তাহলে কয়টা খেলা হবে? 6টা খেলা। সেটা আমরা বের করবো কিভাবে? যেহেতু 4টা দল, খেলা হইতে গেলে আমাদের 2টা দল দরকার, তাহলে 4C2, মোট 6টা। এখানে দেখি আমরা বারো বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলো বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে? এ বহুভুজের কতগুলো কর্ণ আছে? তো আমাদের যে আমরা দেখলাম যদি চতুর্ভুজ হয় সেখানে কৌণিক বিন্দু 4টা থাকে, তাহলে 12 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুও 12টায় থাকবে। আর ত্রিভুজ গঠন করতে আমাদের 3টা কৌণিক বিন্দু দরকার। তাহলে 3টা যেহেতু দরকার, তাহলে 12টার মধ্যে 3টা আমরা কতভাবে বাছাই করতে পারি? 12C3, তার মানে 220 টা আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। 12 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুর সংযোগ রেখার দ্বারা আমরা 220টা ত্রিভুজ গঠন করতে পারবো। এখন কর্ণ আছে কত? কর্ণ আছে, আমরা এখন কর্ণ বলতে তো বাহু 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 হইতে গেলে আমাদের কৌণিক বিন্দু কয়টা ইউজ করতে হবে? 2টা। তো আমাদের 12টা কৌণিক বিন্দু আছে, আমরা 2টা করে যদি কৌণিক বিন্দু ইউজ করি তার মানে সেটা বাহু পাবো, মানে টোটালটা পাবো আমরা। তার মানে 12C2। কিন্তু কর্ণের কথা যেহেতু বলছে তাহলে তো আমাদের বাহুটা বাদ দিতে হবে, তাহলে -12, কারণ 12 বাহু বিশিষ্ট বহুভুজের বাহু তো 12টা। তার মানে আমরা টোটাল 2 বিন্দুর সংযোগ রেখা যতগুলো আছে সেটার থেকে যদি আমরা বাহুটা বাদ দিই সেটা তো বাকিটা কর্ণই থাকবে, অর্থাৎ এ বহুভুজের কর্ণ আছে 54টা। ধন্যবাদ।